সভার আয়োজন করেছে। আলোচনা সভা আমাদের কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তার আগে দুটি গান গেয়ে শোনাবেন শ্রীমতী মৌসুমী রায়। মৌসুমী রায় প্রথমে দুটি গান এখানে পরিবেশন করবেন, তারপরে আমাদের যে মূল আলোচনা আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সেই আলোচনা শুরু হবে। মৌসুমী রায়। নমস্কার। আজকে বিশ্ব মানবাধিকার দিবস। এই সময়ে দাঁড়িয়ে প্রত্যেক মুহূর্তে এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেভাবে আমাদের অধিকার লঙ্ঘিত হয়ে চলেছে, সেরকম খারাপ সময় বোধহয় শরণাতীতকালে, অন্তত আমার শরণাতীতকালে আমরা দেখিনি। তবে একই সঙ্গে আমার যেটা মনে হয় যে এই সময়টাই বোধহয় আমাদের কাছে নতুনভাবে আবার শুরু করবার, যেটা নিউ নর্মাল বলছি, হয়তো সেই নতুনভাবে শুরু করবার জন্যে অন্তত প্রেরণা যোগাচ্ছে, যেটা আমাকেও জুগিয়েছে। আমি ঠিক সেই মনের জায়গা থেকে আজকে দুটি গান শোনাবো আপনাদের। সকলেরই আপনাদের জানা, এবং আমাদের প্রথমটি আমি আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান এবং তারপর সলিল চৌধুরীর একটি গান, এই দুটো গান আপনাদের শোনাচ্ছি। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওদের যতই আখি রক্ত হবে মোদের আখি ফুটবে, ততই মোদের আখি ফুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। আজকে যে তোর কাজ করা যায়, স্বপ্ন দেখার সময় তো নাই। আজকে যে তোর কাজ করা যায়, স্বপ্ন দেখার সময় তো নাই। এখন ওরা যত যাবে ভাই, তোমরা ততই ছুটবে, মোদের তোমরা ততই ছুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওরা ভাঙতে যতই যাবে জোরে, গড়বে ততই দ্বিগুণ করে। ওরা ভাঙতে যতই যাবে জোরে, গড়ব ততই দ্বিগুণ করে। ওরা যতই রাগে মারবে রেখা ততই যে ঢেউ উঠবে, মোদের ততই যে ঢেউ উঠবে। তোরা ভরসা না হারাস কভু, জেগে আছেন জগৎ প্রভু। তোরা ভরসা না হারাস কভু, জেগে আছেন জগৎ প্রভু। ওরা ধর্ম যতই দলবে ততই ধুলায় ধ্বজা লুটবে, ওদের ধুলায় ধ্বজা লুটবে। ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওদের যতই ফুটবে ততই মোদের আখি ফুটবে। ওদের বাঁধন যতই শক্ত
যত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। পরেরটা শৈল চৌধুরী, যদি আপনার একটু তাল গান ভালো হয়, মানে চারপাশে এরকম আসছে, এটাও চেনা গান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্নের রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন, বিনয় তো তুলেছে তান শোনো আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্নের রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন, বিনয় তো তুলেছে তান শোনো আহ্বান, শোনো আহ্বান। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, আজ গানে গানে পথ চলা শুরু। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, আজ গানে গানে পথ চলা শুরু। আজ অন্তরে অন্তরে প্রান্তরে প্রান্তরে কণ্ঠে শোনাবো এই গান। আজ অন্তরে অন্তরে প্রান্তরে প্রান্তরে কণ্ঠে শোনাবো এই গান। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন, বিনয় তো তুলেছে তান শোনো আহ্বান, শোনো আহ্বান। আয় আয় রে ছুটে আয়, বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা। আয় ক্লান্তি হারাই, আয় স্বপ্ন জাগাই, এই শ্যামলী ধরণী হোক ধন্যা। আয় আয় রে ছুটে আয়, বাঁধন টুটে আনি মুক্ত আলোর বন্যা। আয় ক্লান্তি হারাই, আয় স্বপ্ন জাগাই, এই শ্যামলী ধরণী হোক ধন্যা। আজ আকাশে বাতাসে দোলা লাগলো, আজ জীবনে জোয়ার বুঝি জাগলো। আজ আকাশে বাতাসে দোলা লাগলো, আজ জীবনে জোয়ার বুঝি জাগলো। নব উদ্যম উল্লাসে উজ্জ্বল উচ্ছ্বাসে কণ্ঠে শোনাবো এই গান। নব উদ্যম উল্লাসে উচ্ছ্বল উচ্ছ্বাসে কণ্ঠে শোনাবো এই গান। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন, বিনয় তো তুলেছে তান শোনো আহ্বান, শোনো আহ্বান, শোনো আহ্বান। বন্ধুগণ, আজকে আমাদের এখানে বামপন্থী ও বাম সহযোগী দলসমূহের আন্তর্জাতিক, তাহলে নির্দিষ্টভাবে কোন জায়গাটায় আমরা করব সেটা আমরা স্থির করতে পারতাম, সেই সুযোগ আমরা পাইনি। আজকে সকালবেলা বলার পর নেগোসিয়েশন হয়েছে তাদের সঙ্গে, তারা যদি 2:30টা পর্যন্ত পড়ে ছেড়ে দেন তাহলে আমরা
আমাদেরটা শুরু করতে পারি, এমনকি 3টে পর্যন্ত কোনো ছেড়ে দিলেও আমরা শুরু করতে পারি, কিন্তু সেটা হয়নি। তারা প্রোগ্রাম অনেক দিন ধরে করছে, তারা বললেন, এবং তাদের প্রোগ্রাম সন্ধ্যে পর্যন্ত হবে। কাজেই আমরা এই বিড়ম্বনায় পড়েছি। তার জন্য তাই আমরা যদি পুলিশ বিভাগ থেকে কমিউনিকেশন পেতাম তাহলে আমাদের সুবিধা হতো। যাই হোক, এখন আমরা এখানে মিলিত হয়েছি একটা অড পরিবেশে, রাস্তার খানিকটা নিয়ে আমরা এখানে মিলিত হয়েছি। আজকের এই আন্তর্জাতিক যে মানবাধিকার দিবস, সেই দিবসে আমরা বক্তা আলোচনায় নির্দিষ্টভাবে বক্তা আমরা ঠিক করেছিলাম, যিনি এই ব্যাপারেতে আগেও অনেক বক্তব্য রেখেছেন মানবাধিকারের প্রশ্নে, সেই প্রাক্তন বিচারপতি সুপ্রিম কোর্টের এখানে শ্রীযুক্ত অশোক গাঙ্গুলি মহাশয়, তাকে আমরা প্রধান বক্তা হিসেবে রেখে আমরা স্থির করেছিলাম যে আরেকজন, তিনি এই সব ব্যাপারে এখন কথা বলছেন, আগে বলতেন না, তিনি আইন জগতের মানুষ নন, আইএএস অফিসার, প্রসার ভারতীর প্রধান হয়ে অবসর গ্রহণ করেছেন, সেই যে জহর সরকার মহাশয়। তো তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তিনি কালকেও বলেছিলেন 50-50 চান্স আছে, কিন্তু আজকে বলছেন শরীরের প্রচণ্ড ব্যথা, সেই জন্য যাওয়াটা ঠিক হবে না। এখন এই অবস্থায় আমাদের নির্ধারিত আলোচক অশোকবাবু এখানে উপস্থিত আছেন, অশোকবাবু বলবেন। আমি শুধু একটা দুটো কথা উল্লেখ করে রাখি। 1948 সালে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস তারা ঘোষণা করেন। তারপর থেকে এটা পালিত হয়ে আসছে। এ কথা ঠিক যে বিভিন্ন সামাজিক সংগঠন এই দিবসটা পালন করে, তারা রাজনীতির সঙ্গে যুক্ত, তারা এইভাবে সংগঠিতভাবে পালন করা কর্মসূচি অতীতে নেয়নি। কিন্তু আমরা জানি 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর যে লড়াই সংগ্রাম ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশবাসী করেছেন, হাজার হাজার মানুষ তারা জীবন দিয়েছেন, শহীদের মৃত্যুবরণ করেছেন, লক্ষ লক্ষ মানুষ নির্যাতন ভোগ করেছেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে। তারপর দেশ স্বাধীন হওয়ার পর নানান বাঁক মোড়ের মধ্য দিয়ে আমরা পথ চলেছি। আমাদের দেশের অর্থনীতির নানান কথা এসছে, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠা করার প্রশ্নে যে রক্ষা কবচ তা ধীরে ধীরে খসে পড়তে শুরু করেছে। ফলে মানবাধিকার লঙ্ঘিত হতে হতে এমন একটা জায়গাতে এখন আমরা এসে পৌঁছেছি, যেখানে মানুষের ভাষা, মানুষের ধর্ম, মানুষের বর্ণ, মানুষের তার স্বাধীন বিচার অনুযায়ী কাজ করা, এইসব অধিকারের উপর হস্তক্ষেপ হচ্ছে। মানুষ কি খাবে তার উপরও বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। মানবাধিকারের প্রশ্নে যে ধরনের গত কয়েক বছর ধরে যে ধরনের বিড়ম্বনা শুরু হয়েছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বারবার আক্রান্ত হচ্ছে, ঠিক এই রকম অতীতে হয়নি। কিছু কিছু কোনো সময় হয়েছে, কিন্তু এরকম লাগাতার একটা নীতি হিসাবেতেই দেশের সরকার, দিল্লিতে কেন্দ্রে বসে থাকা বিজেপি নেতৃত্বে যে এনডিএ সরকার, সেই সরকারের পক্ষ থেকে তার পৃষ্ঠপোষকতায় বিভিন্ন তাদের যে সংগঠন, শাখা সংগঠন, তার মাধ্যমে এসব পরিচালিত হচ্ছে। স্বাভাবিকভাবে মানবাধিকার যে সনদ 18 সালে গৃহীত হয়েছিল, সেই সনদের ধারা একের পর এক তা লঙ্ঘন করা হচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে
আমাদের দেশের এই সরকারের অধিকার লঙ্ঘনের ইতিহাসের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা কিছু আলোচনা করতে চাই। এখন এই কথা তো ঠিক যে আমি একটা দুটো নাম বললেই যথেষ্ট হবে। মোহাম্মদ 1 লাখ মারা গেল। মোহাম্মদ 1 লাখ মারা গেল কেন? সে নাকি গরুর মাংস নিয়ে যাচ্ছিল। এখন গরুর মাংস নিয়ে যদি যায়ও, তাহলেই বা তাকে খুন করা হবে কেন? কিন্তু তার ফ্রিজ থেকে বার করে মাংস ফরেনসিক টেস্ট করেছে। টেস্ট করে তারা বলেছে দ্য মিট ইজ নট দ্য মিট অফ গোট, মিট ইজ নট দ্য মিট অফ বিফ, ইজ মিট অফ গোট। অর্থাৎ গরুর মাংসই নয়, কিন্তু তার প্রাণটা চলে গেল। গরুর মাংস হলেও প্রাণ যাওয়া উচিত না, কিন্তু গরুর মাংস নয়, তবু তার প্রাণটা চলে গেল। মানব অধিকার সুরক্ষিত হলো? ঠিক এরকম অনেক ঘটনা ঘটছে। আপনি প্রেম ভালোবাসা করে বিয়ে করবেন, বিয়ে করার ক্ষেত্রে ধর্ম এসে হাজির হচ্ছে, বিয়ে করার ক্ষেত্রে বর্ণ এসে হাজির হচ্ছে, বিয়ে করার ক্ষেত্রে ভাষা এসে হাজির হচ্ছে। কি একটা নাম দিয়েছে, কি লাভ জিহাদ। সরকার, বিশেষ করে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার, তারা এই প্রশ্নে আইন করতে যাচ্ছে, ড্রাফটিং হয়ে গেছে। তো সাংঘাতিক ব্যাপার। ফলে এই ধরনের পরিস্থিতিতে দাঁড়িয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের সারমর্ম, সারবস্তু আমাদের চর্চা করা প্রয়োজন। এবং যে সরকারের পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘনের ভুরি ভুরি নজির তৈরি হচ্ছে, সেই সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা প্রয়োজন। সেই জন্যই আমরা আলোচনা করে স্থির করেছি এই বামপন্থী ও সহযোগী দলসমূহের সভা থেকে যে আমরা এই দিন পালন করব, আলোচনা সভার আয়োজন করব। আমি আপনাদের আর সময় নেব না। আমি অনুরোধ করব, যদি এখানে কেউ অন্য কথা বলার জন্য না দাঁড়িয়ে মানবাধিকার লঙ্ঘনের নির্দিষ্ট কথা উল্লেখ করে মানবাধিকার সনদকে সামনে রেখে বক্তব্য রাখেন, তাহলে তাদের মধ্যে কেউ কেউ বলতেও পারবেন। কিন্তু এখানে অশোক গাঙ্গুলি মহাশয়, তিনি বসে আছেন, তার আবার সন্ধ্যেবেলা একটা ভার্চুয়াল আলোচনা সভা আছে, তাই তাকেই প্রথম আমরা ডাকব। তিনি বিস্তারিত কথা বলুন, আপনি কিছু নেই তাতে। তিনি যদিও বলছেন 15-20 মিনিটের বেশি বলবো না, তিনি 15-20 মিনিটের বেশিও বলতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। তিনি এখানে যা উপস্থিত আছেন তাদের সামনে তার মানবাধিকারের সংজ্ঞা, মানবাধিকারের সনদ, মানবাধিকারের প্রশ্নে যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি একজন বিশিষ্ট আইনজ্ঞ হিসাবে, প্রাক্তন বিচারক হিসাবে তার বক্তব্য রাখুন। এখন বলবেন অশোক গাঙ্গুলি মহাশয়। ধন্যবাদ। মাননীয় বিমান বসু মহাশয় বলেছেন যে আমি 15-20 মিনিটের বেশিও বলতে পারি, কিন্তু আমার মনে হয় 15-20 মিনিটের বেশি যদি আমি মানবাধিকার নিয়ে বলি, তাহলে আপনাদের মানবাধিকার লঙ্ঘিত হবে। একজন লোক কতক্ষণ আপনারা ধৈর্য ধরে শুনবেন তাকে, সুতরাং আমি তার থেকে বেশি বলবো না। চেষ্টা করবো এর মধ্যেই ব্যাপারটা রাখা।
প্রথমেই বলি, বিমানবাবু যে কথাটা বললেন স্থান বিভ্রাট, এই নিয়ে একটা খুব ঐতিহাসিক ব্যাপার আছে। এই স্থান বিভ্রাটটা যেটা হয়েছে, মানবাধিকারের আলোচনা করতে যাচ্ছেন যারা, তাদের পক্ষে একটা বিভ্রাট, এই জাতীয় বিভ্রাট মানবাধিকার নিয়ে যখন আলোচনা আপনারা করছেন, মানবাধিকার চর্চা করছেন, সেটা হতে বাধ্য। আপনারা জানেন, নিশ্চয়ই হয়তো জানেন, যে আমাদের যখন সংবিধান রচনা হচ্ছিল, তখন সেই সংবিধান রচনায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু, যিনি পরবর্তীকালে আমাদের প্রথম প্রধানমন্ত্রী হন। এবং সেখানে তিনি একটা অবজেক্টিভ রেজলিউশন তিনি ড্রাফট করেছিলেন, যার ভিত্তিতে আমাদের সংবিধানের প্রিয়াম্বলটা তৈরি হয়েছে। তো অবজেক্টিভ রেজলিউশনটা যখন তিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির লোকের সামনে ডিটেল করছেন বা পেশ করছেন, তখন তিনি বলেছিলেন যে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে ফরাসি দেশে যখন সমাজতান্ত্রিক ধাঁচের সংবিধান রচনা করা হচ্ছিল, তো ওখানকার যে শাসক দল যারা এই সংবিধান রচনা করবেন, তাদের কোনো অফিস টফিস বসার জায়গা দেননি। তারা কি করলেন, টেনিস কোর্টে যেখানে টেনিস খেলা হয়, সেইখানে বসে নতুন সংবিধান রচনা করলেন। সেটাকে বলা হয় টেনিস কোর্ট রেজলিউশন। কিন্তু সেই টেনিস কোর্টে বসে যে সংবিধান রচনা করেছিলেন তারা, তার প্রতি জনসমর্থন অত্যন্ত প্রবল ছিল এবং মানুষ অত্যন্ত উন্মাদনার সঙ্গে সেই রচনা গ্রহণ করেছিল। পণ্ডিত নেহরু বলেন, আমরাও যখন এই অবজেক্টিভ রেজলিউশন করছি, নতুন ভারতের সংবিধান রচনা করছি, আপনাদের মতো আমরা সেই টেনিস কোর্টের উন্মাদনা, উদ্দীপনা লক্ষ্য করতে চাই। কিন্তু আমি বলি, এই জায়গা বিভ্রাট হলো। আপনারা যে কজন এসেছেন, আপনাদের মানবাধিকারের প্রতি সেই একই রকমের শ্রদ্ধা, ভালোবাসা এবং তাকে রক্ষা করার জন্য একই ধরনের জেদ এবং ইচ্ছে আছে। সেইটা ভেবে নিয়েই, সেটা ধরে নিয়েই আমি আমার বক্তব্য পেশ করব। আজকে বিশ্ব মানবাধিকার দিবস, এইটার ব্যাপারটা প্রেক্ষিতটা আমি একটু ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে ভাবার চেষ্টা করেছি। সেটা আপনাদের অনুমতি নিয়ে আমি আপনাদের সামনে পেশ করি। আজ ৭২তম বিশ্ব মানবাধিকার দিবস। ১৯৪৮ সালের এই দিনই প্যারিসে ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে এই সনদ গৃহীত হয়, জেনারেল অ্যাসেম্বলির ২১৭ প্রস্তাবের মাধ্যমে। এই প্রস্তাবে যে সনদ গৃহীত হয়, সেটা কিন্তু ইতিহাসের কোনো আকস্মিক ঘটনা নয়। এই প্রস্তাবের প্রেক্ষাপটটা আমাদের একটু দেখে নেওয়া দরকার। প্রথম বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর দুই অগ্রণী চিন্তানায়ক লেনিন ও উড্রো উইলসন একটা নতুন স্লোগানের জন্ম দেন, যে প্রতিটি জাতির অধিকার আছে, সে তার নিজের ভাগ্য নির্ধারণ করবে। তখনকার দিনের উপনিবেশিকতার বিরুদ্ধে নিপীড়িত জাতির পক্ষে এটা একটা অস্ত্র হয়ে দাঁড়ায় এবং আন্তর্জাতিক বিশ্বে ভারসাম্য রক্ষার নতুন দিগন্তের সূচনা করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে অবর্ণনীয় অত্যাচার ও শোষণ শাসক শ্রেণীর দ্বারা সংগঠিত হয়, বিশেষ করে হিটলারের ব্যাপক গণহত্যা, নিউরেমবার্গ ট্রায়ালের বর্ণনা, তার থেকে মুক্তির উপায় খুঁজতে 4 দশক ধরে মানুষের চিন্তা ভাবনা কীভাবে মানুষের অধিকারকে সুরক্ষিত করছিল, সেটাই আমি আপনাদের কাছে একটু তুলে ধরার চেষ্টা করি।
আমেরিকার রাষ্ট্রপতি ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট 6/1/41 সালে আমেরিকাতে কংগ্রেসে তার বার্ষিক ভাষণে 4টি স্বাধীনতার কথা বলেছিলেন, যেটা 4 ফ্রিডমস নামে খ্যাত। এই 4টি স্বাধীনতা কি? এক হচ্ছে বক্তব্য প্রকাশের স্বাধীনতা, দ্বিতীয়টা হচ্ছে ধর্মীয় মত প্রকাশের স্বাধীনতা, তৃতীয় হচ্ছে অভাব বোধ থেকে স্বাধীনতা এবং চতুর্থ হচ্ছে ভয় না পাওয়ার স্বাধীনতা। তিনি বলেছিলেন এই 4 স্বাধীনতা হচ্ছে বিশ্বে অত্যাচারের বিরুদ্ধে এক বলিষ্ঠ প্রতিবাদ। এরপরে আন্তর্জাতিক স্তরে আটলান্টিক চার্টার ঘোষিত হয় লন্ডনে সেপ্টেম্বর মাসের 24 তারিখে 1941 সালে। সেখানে রুজভেল্ট ঘোষিত 4 স্বাধীনতা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে। এরপর 26টি দেশের সম্মতিক্রমে ইউনাইটেড নেশনসে এই 4 স্বাধীনতার মূল্য স্বীকার হয়। তারপর সান ফ্রান্সিসকোতে একটি সম্মেলন হয় এপ্রিল মাসের 25 তারিখে 1945 সালে, যেখানে প্রেসিডেন্ট ট্রুম্যান ঘোষণা করে যে বিশ্বে চিরস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য এবং এক নতুন পৃথিবী গড়ার কাজে মানুষের অন্তর্নিহিত গৌরবকে মর্যাদা দিতে হবে। এই সব গণ অভ্যুত্থান ছাড়াও 1948 সালের এই সনদ আসলে ত্রয়োদশ, সপ্তদশ ও অষ্টদশ শতাব্দীতে যে গণ আন্দোলন সংগঠিত হয় তারই ফসল। আমাদের ভুলে গেলে চলবে না, 1215 সালের 15ই জুন ইংল্যান্ডে এসেছিল ম্যাগনা কার্টা। তারপরে আসে 1666 সালে গ্লোরিয়াস রেভলিউশন। 1689 সালে আসে বিল অফ রাইটস। 1776 সালে আসে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম। 1789 সালে ফরাসি দাসের ডিক্লারেশন অফ রাইটস অফ ম্যান, যাতে ফরাসি বিপ্লবের 3টি মূল সূত্র ধ্বনিত হয়: ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্রেটার্নিটি, মানবাধিকারের যেটা আসল কথা। বিভিন্ন গণ আন্দোলনের উদ্ভূত ধ্যান ধারণার এক অত্যাশ্চর্য সংমিশ্রণ আমরা 1948 সালের এই সনদের মধ্যে পেলাম। এখন খুব একটা ঐতিহাসিক সত্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে আমাদের দেশে যে সময় সংবিধান প্রণীত হচ্ছিল, ইতিহাসের এক অদ্ভুত সন্ধিক্ষণে ঠিক সেই সময়ই এই সনদও রচিত হয়। দুটোরই রচনাকাল প্রায় এক, যার ফলে একটির উপর অন্যটির প্রভাব অপরিসীম। আমাদের সংবিধানে স্বীকৃত প্রতিটি মৌলিক অধিকারকে এই সনদের স্বীকৃত অধিকারের মধ্যে খুঁজে পাওয়া যায়। আমাদের সংবিধানকে তাই একটি মৌলিক অধিকার সম্মিলিত দলিল হিসেবে দেখা যায়। আমাদের সংবিধানে হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ফসল। প্রত্যেক দেশেই তাই হয়েছে। আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, দক্ষিণ আমেরিকা, বাংলাদেশ সর্বত্রই একই চিত্র। কিন্তু সংবিধানে মৌলিক অধিকারকে সুরক্ষিত করা আর তার বাস্তব রূপায়ণের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমাদের দেশের যে স্বাধীনতা সংগ্রামীরা বিনা বিচারে আটকের বিরোধিতা করেছিলেন, কারণ তারা রাওলাট যে ল, রাওলাট অ্যাক্ট, সেটার বিরোধিতা করেছিল। কিন্তু স্বাধীন দেশের সংবিধান প্রণয়ন যখন তারা করলেন, তখন এই বিনা বিচারে আটকের ধারাকে সংবিধানে বলবৎ করে। এটা ইতিহাসের এক আশ্চর্য পরিহাস। এবং আমরা কি দেখলাম? আমাদের সুপ্রিম কোর্টে প্রথম যে সাংবিধানিক পিঠের রায় হলো, আপনারা এখনই শোনেন কনস্টিটিউশন বেঞ্চের রায়। এই প্রথম কনস্টিটিউশন বেঞ্চের যে রায় হলো, সেখানে বিনা বিচারে আটক থাকা শ্রদ্ধেয় কমিউনিস্ট নেতা A.K. গোপালন কিন্তু মুক্তি পাননি। যদিও সুপ্রিম কোর্ট পরে এই A.K. গোপালনের যে রায়, সেখানে যে তখনকার দিনে সুপ্রিম কোর্ট যে আইনি ব্যাখ্যা দিয়েছেন, সেটাকে ভ্রান্ত বলে সমালোচনা করেছে।
অনেকবার একে গোপালনের রায়কে অন্তত সুপ্রিম কোর্ট 3 বার ভ্রান্ত করেছে, পরবর্তী 3 বার, কিন্তু তখন একে গোপালন কিন্তু মুক্তি পাননি, তার আবেদন অগ্রাহ্য হয়। আমরা এও দেখেছি যে মেকি জরুরি অবস্থার নামে তৎকালীন শাসক দল প্রায় 35,000 রাজনৈতিক কর্মীকে বিনা বিচারে জেলে বন্দী করেন। বিভিন্ন হাইকোর্ট যদিও বলেছিলেন যে এই নাগরিকদের বিচার পাওয়ার অধিকার আছে, কিন্তু সর্বোচ্চ আদালত সেই রায় খারিজ করে দেয়। পরে আবার সর্বোচ্চ আদালত স্বীকার করে এই রায় ভুল ছিল। এখন মানবাধিকার বলতে আমরা কি বুঝি সেটা একটু আপনাদের কাছে বুঝিয়ে বলার আমি চেষ্টা করছি। এটা একটু পরিষ্কার করা দরকার। সোজা কথায় মানবাধিকার হচ্ছে সেই সমস্ত অধিকার যা মানুষের জন্মগত। মানুষ যে অবস্থাতেই বা যে কোনো জায়গাতেই জন্মগ্রহণ করুক, সে কিছু অধিকার নিয়ে জন্মায় মানুষ হিসেবে। সেই অধিকারে কেউ তাকে বিচ্ছিন্ন বা বঞ্চিত করতে পারবে না। এই অধিকার সার্বজনীন এবং মানব জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। এই অধিকার তাকে কেউ দেয় না, কিন্তু যে কোনো সভ্য সমাজে এই অধিকারকে স্বীকার করে। এই অধিকার যেখানে স্বীকৃত নয়, সেই সমাজ সভ্য নয়, গণতান্ত্রিক নয়। আমাদের সরকার সংবিধানের মাধ্যমে এই অধিকারগুলোকে স্বীকার করেছে। বললাম আপনাকে, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের যা যা অধিকার আছে, সমস্ত অধিকারই আমাদের সংবিধানে লেখা আছে, সমস্ত অধিকার। কিন্তু তার বাস্তব রূপায়ণ নিয়েই আমাদের বক্তব্য। এখন প্রতিটি রাষ্ট্র, বিশেষ করে আমাদের দেশের প্রতিটি রাজ্য যখন ক্ষমতায় আসে, তারা শপথ নেয়। কি শপথ? সংবিধান রক্ষার শপথ। সংবিধান রক্ষা মানে মানুষের মানবাধিকার রক্ষা। এই শপথ নিয়ে তারা ক্ষমতায় আসি নয়, কিন্তু ক্ষমতায় এসেই তার ঠিক উল্টো কাজ তারা করতে শুরু করে। আমরা দেখেছি এবং দেখছি ক্ষমতাসীন দলের প্রতি যারা অনুগত্য দেখাচ্ছে তাদের অধিকার রক্ষিত হয়, কিন্তু যারা প্রতিবাদী এবং চাটুকার নন তাদের অধিকার সবসময় অদলিত হচ্ছে। সাধারণ মানুষের, সংখ্যালঘুদের কথা, রাজনৈতিক বিরোধীদের কোনো অধিকারই সরকার রক্ষা করছেন না। মানবাধিকার ও গণতন্ত্রের কাছে এটা একটি অশনি সংকেত। আমি আর একটা দিকের কথা উল্লেখ করতে চাই যে স্বাধীনতা ও সংবিধানের আগেও, এই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের আগেও আমাদের বাংলাদেশের মানবাধিকারের ঐতিহ্য ছিল অত্যন্ত গৌরবময়। রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেভাবে তখনকার সমাজের বিরুদ্ধে, সামাজিক বিভিন্ন আচার আচরণের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে সতীদাহ প্রথাকে রদ করেছিলেন, বিধবা বিবাহ চালু করেছিলেন, সেটা নিশ্চয়ই মানবাধিকার রক্ষা কাজকেই এগিয়ে নিয়ে গিয়েছিল। স্বামী বিবেকানন্দ যেভাবে ধর্মীয় সংকীর্ণতার বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং পুরোহিততন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, সেটাকে মানবাধিকার রক্ষার অঙ্গ হিসেবেই দেখতে হবে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে, বিভৎস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথের নাইটহুড পদবী ত্যাগ এবং ইংরেজ সরকারকে তার জ্বলন্ত প্রতিবাদের চিঠি মানবাধিকারের ইতিহাসে এক অসামান্য দলিল হিসেবে চিহ্নিত হবে। এইসব বিক্ষিপ্ত ঘটনা মানবাধিকার রক্ষার পক্ষে যথেষ্ট নয়। মানবাধিকার রক্ষার জন্য চাই নিরবিচ্ছিন্ন সংগ্রাম। সব থেকে বড় মানবাধিকার হচ্ছে বেঁচে থাকার অধিকার। সেই অধিকার আজ পদে পদে লঙ্ঘিত হচ্ছে। আমাদের বিমানবাবু কয়েকটি উদাহরণ দিয়েছে, এই উদাহরণ ভুরি ভুরি দেওয়া যায়, আপনারা সবাই জানেন। উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্য ভারাক্রান্ত করছি না। বেঁচে থাকার জন্য চাই খাদ্যের অধিকার,
শিক্ষার অধিকার, কর্মসংস্থানের অধিকার, স্বাস্থ্যের অধিকার, বাসস্থান ও সুস্থ পরিবেশের অধিকার। এরপরে আছে নানা সামাজিক ও নাগরিক। অর্থনৈতিক স্বাধীনতা ছাড়া এর কোনোটাই সম্ভব নয়। আমাদের সংবিধানে যে অর্থনৈতিক সাম্যের কথা বলা হয়েছে সেটা আজ সম্পূর্ণ উপেক্ষিত। একটা সমীক্ষায় জানতে পারলাম যে এই অতিমারির সুযোগ নিয়ে এই বছরে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে বন কুবেরদের সংখ্যা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। প্রযুক্তি শিল্পপতিদের সম্পদ বেড়েছে 48%, অন্যান্য শিল্পপতিদের 44%। করোনা ভাইরাসকে পুঁজি করে মাস্ক, পিপি ও স্যানিটাইজার দিয়ে অনেকের ব্যবসা ফুলে ফেঁপে উঠেছে। ভারতীয় শিল্পপতিদের সম্পত্তি বেড়েছে 35%। স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। কত যে পরিযায়ী শ্রমিক অনাহারে অর্ধাহারে মারা গেছেন, কত দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার কোনো সংখ্যা সরকারের কাছে নেই। এইভাবে চললে আগামী 1 বছরে 15 কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে ডুবে যাবে। সরকারের সেদিকে হুঁশ নেই। দেখছি কেন্দ্রীয় সরকার নতুন সংসদ ভবন ও নয়াদিল্লির সৌন্দর্যায়নে 20,000 কোটি টাকা ব্যয় করতে প্রস্তুত। কেন্দ্রীয় সরকারের প্রণীত নাগরিকত্ব সংশোধনী আইন, শিক্ষা ব্যবস্থার সংশোধনী ও কৃষি আইনের বিরুদ্ধে সারা ভারতে উত্তাল আন্দোলন। এই সবকটি আইনই আপাত দৃষ্টিতে মানবাধিকার বিরোধী। এই কাজ আজ মানবাধিকার রক্ষার জন্য বিভিন্ন রাজ্যে যে সকল কমিশন আছে, হিউম্যান রাইটস কমিশন, সেগুলো সকলেই নীরব দর্শকের ভূমিকায় আজকে রয়েছে। এই কমিশনটা করার প্রয়োজনীয়তাটা কি আমি আপনাদের বুঝিয়ে বলছি। সরকার দেখলো যে মানবাধিকার যখন রক্ষিত হচ্ছে না, মানুষকে কোর্টে যেতে হচ্ছে, আদালতে যাওয়ার সময় সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ, এবং তারা একটা অন্তর্বর্তীকালীন একটা ব্যবস্থা করলো, একটা কমিশন তৈরি করলো, যেখানে যে কোনো মানুষ উকিল ছাড়া, ব্যবহারজীবী ছাড়া একটা গিয়ে সাদা কাগজে একটা দরখাস্ত করতে পারে, এবং সেই দরখাস্ত করলে সেই কমিশন সেই ব্যাপারটার মধ্যে অনুসন্ধান করে তার যথাযথ ব্যবস্থা নিতে পারে, যেটা সরকারকে উপর রেকমেন্ডেশন হিসেবে লাগু হয়, এবং সরকার সাধারণত সেই রেকমেন্ডেশন মানে। সুতরাং এই কমিশন হলো এমন একটা ব্যবস্থা, এটা এর পেছনেও আন্তর্জাতিক স্তরে এর স্বীকৃতি আছে। এমন একটা ব্যবস্থা যার ফলে মানুষকে আদালতে যেতে হবে, সাধারণ মানুষের পক্ষে আদালতে যাওয়া খুবই শক্ত। তা আদালতে না গিয়ে সোজা সেই কমিশনে গিয়ে তারা সেই কাজটা করতে পারে। কিন্তু বর্তমানে দেখছি বেশিরভাগ এই কমিশন যারা আছেন, স্টেট হিউম্যান রাইটস কমিশন বিভিন্ন রাজ্যে, তারা প্রায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এই অসহ্য আনন্দ করা পরিস্থিতিতে প্রতিবাদ করলেই মানুষকে দেশদ্রোহী তকমা দেওয়া হচ্ছে। আদালতে গিয়েও সবসময় সুরাহা মিলছে না। কিন্তু মানুষের প্রতিবাদ এইভাবে দমন করা যায় না, যাবে না। তাই আজকের দিন হচ্ছে শপথ নেওয়ার দিন, লড়াইয়ের শপথ, প্রতিবাদের শপথ, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের শপথ। সুতরাং এই জায়গা স্থান বিভ্রাটটাকে কিন্তু প্রতীক, এটা একটা ভালো জিনিস হয়েছে, আমরা এখানে দাঁড়িয়েই শপথ নেব। তাই রবীন্দ্রনাথের কথায় আমাদের বলতে ইচ্ছে করছে, কবি তবে উঠে এসো যদি থাকে প্রাণ, তবে তাই লহ সাথে, তবে তাই করো আজি গান। বড় দুঃখ, বড় ব্যথা, সম্মুখেতে কষ্টের সংসার, বড়ই দরিদ্র শূন্য, বড় ক্ষুদ্র বদ্ধ অন্ধকার। অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য,
আনন্দ উজ্জ্বল পরমায়ু, সাহস বিস্তৃত বক্ষপথ। এই দৈন্য মায়ারে কবি, একবার নিয়ে এসো স্বর্গ হতে বিশ্বাসের ছবি। আজকে আমাদের কর্তব্য এই বিশ্বাসের ছবি তুলে ধরতে হবে সাধারণ মানুষের। তার জন্য কোনো আত্মত্যাগই যথেষ্ট। আপনাদের ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমার বক্তব্য এতক্ষণ মন দিয়ে শুনে এই আওয়াজের মধ্যে, তা সত্ত্বেও আপনারা শুনলেন, ধন্যবাদ। আমরা আমাদের বামপন্থী দলসমূহ এবং সহযোগী দলের পক্ষ থেকে প্রাক্তন বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি, তাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি তার কথা রেখেছেন, এসেছেন এবং বক্তব্য বলেছেন, মনোগ্রাহী বক্তব্য বলেছেন। এখন আপনাদের সামনে আমি এক কাগজে চাইছিলাম কারা বলবেন কারা বলবেন না, এবং অবশ্যই যারা বলবেন স্বল্প সময়ের বক্তব্য রাখবেন। তো তাতে আমি বলবেন না আগে বলে নেই, যারা বলবেন না বলেছেন এলজেডির সোমানন্দী উপস্থিত আছেন, বলবেন না। আরজেডির পক্ষ থেকে রাজেন্দ্র প্রসাদজি উপস্থিত আছেন, বলবেন না। পিডিএস এর পক্ষ থেকে সৌমেন সরকার উপস্থিত আছেন, বলবেন না। এমএপির পক্ষ থেকে জাহিদ সিং উপস্থিত আছেন, বলবেন না। আর সিপিআই পক্ষ থেকে সুভাষ রায় মিহির বাইন উপস্থিত আছেন, বলবেন না। আর ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে হাফিজ আলম সৈরানি উপস্থিত আছেন, বলবেন না। তাহলে এখন বলবেনদের আমাকে আহ্বান জানাতে হয়। আমি সিপিআইএম এর পক্ষ থেকে এখন বক্তব্য রাখবেন কমরেড মোহাম্মদ সেলিম, তাকে আমি আহ্বান করছি। এরপরে তৈরি থাকবেন সিপিআই পক্ষ থেকে কমরেড স্বপন ব্যানার্জি, আরএসপির পক্ষ থেকে কমরেড মনোজ ভট্টাচার্য এবং সিপিআইএম এর লিবারেশনের পক্ষ থেকে বাসুদেব বসু। এখন বলছেন কমরেড মোহাম্মদ সেলিম। এই কোথায় গেল? সদ্য বিমানদা আমার শহর নাগরিক, সদ্য অশোক গাঙ্গুলি মহাশয় প্রাক্তন বিচারপতি এবং নিজে এই রাজ্যের প্রাক্তন সভাপতি মানবাধিকার কমিশন, এবং মানবাধিকার লঙ্ঘনের একটা উদাহরণও বটে এই রেজিম। তিনি তথ্য দিয়ে আজকের দিনের তাৎপর্য এবং মানবাধিকারের প্রয়োজনটা বুঝিয়েছেন, তার ঐতিহাসিক প্রেক্ষাপটও বলেছেন। সবচেয়ে ভালো লেগেছে তিনি স্থান বিভ্রাট নিয়ে যা বলেছেন। তো আমি প্রথমে এটা বলতে চাইছিলাম, বিমানটা যখন শুরু করলেন বললেন পুলিশের তরফ থেকে জানানো হলো, পুলিশ বিভাগের তরফ থেকে, যে ওইখানে নয় এইখানে, এখন নয় তখন। এ রাজ্যে মানবাধিকারের অবস্থা কি আছে, এটা এই উদাহরণটা তার পক্ষে যথেষ্ট। যদি পুলিশ জানায় যে মানবাধিকার দিবসটাকে পালন করার জন্য কোথায় হবে কোথায় হবে না, গোটা দেশকে একটা পুলিশি স্টেট তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কৃষকরা তাদের সম্পর্কিত বিল তাদের জীবন জীবিকার সঙ্গে যুক্ত, সেটা পাস করা হলো যেভাবে সমস্ত পার্লামেন্টারি প্রসিডিউরকে উল্লঙ্ঘন করে। তার প্রতিবাদ করতে সংসদে অভিযান করবেন, দিল্লিতে আসবেন, কিন্তু তাকে পাঞ্জাব থেকে আসবে, হরিয়ানা রাজ্যের পুলিশ তাকে আটকে দিয়েছে। সেই সময় যখন আমরা প্রতিদিন শুনি ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, ওয়ান নেশন ওয়ান অ্যাক্ট, এরকম অসংখ্য উদাহরণ আছে। এমনকি অশোক বাবুকে অপসারিত করা হয়েছিল
ক্রিমিনাল কনস্পিরেসি করে, এবং সেখানে একজন পুলিশ অফিসারকে বসানো হয়েছিল। সুতরাং মানবাধিকারকে শুধু হরণ করার জন্য নয়, মানবাধিকার কমিশনকে ধ্বংস করতে হলে আইপিএস পদমর্যাদার একটা ব্যবহার করতে হয় লোগোকে। এটা হচ্ছে দুর্ভাগ্য। অশোকবাবু বলেছেন কয়েক শতাব্দী ধরে সভ্যতার ইতিহাসে, মানব সভ্যতার ইতিহাসে লাগাতার সংগ্রামের মধ্য দিয়ে বহু চিন্তাবিদ, বহু রক্তক্ষয়ী সংগ্রাম, বহু জীবনদানের মধ্য দিয়ে তবে বিশ্বব্যাপী একটা সম্যক ধারণা তৈরি হয়েছে যে মানবাধিকার কিভাবে রক্ষিত হবে। আমরা সে সনদের অংশীদার। তো গত এক দশক ধরে আমাদের দেশে যদি দেখেন, অতীতে যদি নাও যায়, আমাদের রাজ্যে এবং গত কয়েক বছর আমাদের দেশে প্রত্যেকটা আসপেক্ট মানবাধিকারের সেটা লঙ্ঘিত হচ্ছে। এই জন্য বিমানদার দ্বিতীয় যে কথাটা ছিল যে আগে রাজনীতিগতভাবে রাজনৈতিক দল হিসেবে আমরা মানবাধিকার দিবস পালন করতাম না, কারণ রাজনৈতিক দলগুলোর কাছে প্রতিদিনই হচ্ছে মানবাধিকার রক্ষার দিন, 365 দিন। কিন্তু এই দিনের তাৎপর্যটা আজকের দিনের শাসককে, আজকের দিনের প্রশাসককে, আজকের দিনের পুলিশি ব্যবস্থায় এবং সংবাদ মাধ্যমকেও আমাদের মনে করিতে হচ্ছে। আর এখানেই হচ্ছে যে কিভাবে লঙ্ঘিত হচ্ছে তার যেমন কতগুলো আসপেক্ট বলেছেন। এবার এই যে এখন জম্মু কাশ্মীরে যা হলো 370 ধারা লোপ করে দিয়ে, গত এই 1.5 বছরের মধ্যে তো একটা বড় উদাহরণ। একটা রাজ্যকে তার নেতাদের শুধু নয়, একেবারে শিশু থেকে বয়স্ক সবাইকে তালাবন্দি করে রেখে দেওয়া হলো। আর গোটা দেশকে বোঝানো হলো এটা হচ্ছে দেশের ভালো কিছু হচ্ছে, দেশের ঐক্য করা হচ্ছে, দেশ থেকে বিচ্ছিন্ন করা হলো। টেররিস্টরা যেরকম কাশ্মীরকে আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়, সেরকম আজকের প্রচার মাধ্যমে দেখবেন, খবরের কাগজে, টেলিভিশনে হাজারো খবর আছে, কিন্তু কাশ্মীরে কি ঘটছে সেটা নেই। এখন সেটাকে মানসিক থেকে আরম্ভ করে বাস্তবিকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে, সেক্লুডেড করে দেওয়া হয়েছে। এটা করতে গেলে যে এখন ডিজিটাল ইন্ডিয়ার নাম করে ডিজিটালের কথা বলা হচ্ছে, ইন্টারনেটের কথা বলা হচ্ছে, আইটির কথা বলা হচ্ছে। আজকে গোটা পৃথিবীর মধ্যে আমাদের সবচেয়ে প্রথম গণতান্ত্রিক দেশ, সংবিধান আছে, নির্বাচিত সরকার আছে, যেখানে ইন্টারনেট সবচেয়ে বেশি বার বন্ধ করা হয়েছে, সবচেয়ে বেশি দিন ধরে বন্ধ করা হয়েছে। ফ্লো অফ ইনফরমেশনের একটা মানবাধিকারের অংশ, এবং সেখানে দাঁড়িয়ে উল্টোটা করা হচ্ছে। সেই ইনফরমেশন টেকনোলজিকে ব্যবহার করে ডেটা গ্রহণ করা হচ্ছে, ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ হচ্ছে, স্নুপিং হচ্ছে, এসপিওনেজ হচ্ছে, পার্সোনাল ডেটাগুলোকে নিয়ে ব্যবসা হচ্ছে। এবং সেটাকে আজকে কে, যেমন বিনা বিচারে আটকের কথা বললেন, আমি তার মধ্যে যেহেতু বলেছেন সেভাবে বলছি না, তেমনি আজকের দিনে দাঁড়িয়ে মডার্ন ডেজে ইনফ্রিংমেন্ট অফ হিউম্যান রাইটস, সেটা হচ্ছে আমার ডেটা আমার কাছে থাকছে না। সবচেয়ে বড় যেটা এই বলে না কি আছে অসুবিধা, পাসওয়ার্ডে আছে, সব পাসওয়ার্ডে থাকবে। আরে পাসওয়ার্ডটা হচ্ছে সেটাও ইনফ্রিংমেন্ট হচ্ছে, সেটাও ব্রেক করা হচ্ছে। আর স্ট্রংগেস্ট পাসওয়ার্ড হচ্ছে যেটা সহজাত অধিকারের কথা বললেন, যে মানুষের চোখের আইবল, আঙুলের ছাপ, ওই জন্য বলে আঙুলের ছাপ দিয়ে, তার আজকে সেটাও তার থাকছে না, সেটাও এজেন্সি আউটসোর্সিং, এবং তার মাধ্যমে সেটা সরকার নিয়ে নিচ্ছে, এবং সেটা কিভাবে ব্যবহার করবে কেউ জানেন। আজকে গোটা বিশ্ব জুড়ে পরিবেশ এবং এই শীতকালে আজকে দেখছেন কলকাতায় কিভাবে কুয়াশা এবং আকাশ কিরকম ভারী হয়ে যাচ্ছে। আমাদের সন্তান সন্ততিরা তো নিঃশ্বাস নিতে পারে যাতে দম ভরে। আর এই করোনা কালে তো বলা যাচ্ছে বেশি বেশি করে নিঃশ্বাস নেই, আর রামদেব বাবা বলছেন বেশি করে প্রাণায়াম করুন। কিন্তু এই যে শুদ্ধ বায়ু আমরা পাবো কি পাবো না, সেটাও আজকে দাঁড়িয়ে গোটা বিশ্বব্যাপী এবং আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের এই শহরেও ইটস অলসো হিউম্যান রাইটস ভায়োলেশন, ইনফ্রিংমেন্ট। পরিষ্কার জল পাবে না, শুদ্ধ বায়ু পাবে না। এখান থেকে যদি আমরা শুরু করি, তাহলে যেমন বললেন স্বাস্থ্যের অধিকার, খাদ্যের অধিকার, বাসস্থানের অধিকার। মানবাধিকার মানে কতগুলো সাংবিধানিক স্বীকৃত কতগুলো শব্দাবলী না। একজন মানুষের তার সহজাত যে প্রবৃত্তি আছে, তার জন্মগত যে অধিকার আছে,
এবং তার সঙ্গে যে তার মধ্যে যা কিছু সম্ভাবনা আছে তার সম্পূর্ণ প্রস্ফুটিত হওয়ার জন্য যা যা অধিকার হিসেবে আজকে ইন্টারন্যাশনালি স্বীকৃত হয়েছে, আমরা দেখব আমাদের দেশে আমাদের রাজ্যে সেইগুলো আঘাতপ্রাপ্ত হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন, স্টেট হিউম্যান রাইটস কমিশন, শুধু আমাদের রাজ্য বলে নয়, উদাহরণ দিয়ে বললেন, শুধু হিউম্যান রাইটস কমিশন নয়, উইমেন কমিশন বলুন, শিশু সুরক্ষা কমিশন বলুন, সংখ্যালঘু কমিশন বলুন, এই সমস্ত কমিশনগুলো এখন কমিশনের জায়গা হয়ে গেছে, যেখানে আক্রান্ত মানুষ যে যাবে, যা তার যে তার শুনানি হবে, তার একটা রায় হবে, সেখানে নেই। আর সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আমরা গত কয়েক বছর দেখেছি, আসলে যখন গণতান্ত্রিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা, ওই যে ইকুয়ালিটি, লিবার্টি, ফ্রেটার্নিটির কথা বলালো, সেগুলো যখন স্যাম্পলড হয়, প্রিএম্বল যেটা স্বীকার করেছে, আমাদের মানুষ, ভারতের জনগণ যেটাকে স্বীকার করেছে যে আমরা স্বাধীন ভারত মানে এই, সাংবিধানিক শাসন মানে এই, গণতান্ত্রিক ব্যবস্থা মানে এই, রিপাবলিক মানে এই, যেটা গ্যারান্টি করা হয়েছে, সেইগুলোকে ক্রমাগত সংকুচিত করা হচ্ছে, ক্রমাগত সেগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে। আর এই জন্য মানবাধিকার দিবসে আমাদের শপথ নেওয়ার সময়, যেখানে দাঁড়িয়ে একজন কৃষক তার ফসলের অধিকার নিয়ে লড়াই করুক, একজন শ্রমিক তার দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে যে অধিকার পেয়েছে সেটা হোক, একটা ডিসপিউট হলে সেই ডিসপিউট রিড্রেসালের জন্য যে কনস্টিটিউশনাল স্কিম অফ থিংস আছে, যে ডেমোক্রেটিক যে যে ব্যবস্থা আছে, তার সঠিক প্রয়োগের জায়গা হোক আজকে প্রত্যেকটা জায়গায়। এবং এই করোনা কালে আমরা দেখলাম সরকার যেন একটা সুযোগ পেল, সে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক বা বিশ্বে আমরা দেখলাম বিভিন্ন রেজিম, তারা কিভাবে এই সময়কে ব্যবহার করে এই বিপদকে, ওই যে আপদা কো অবসর মে বদলনা হয়, এই বিপদের সুযোগে তারা কিভাবে মানবাধিকারকে লঙ্ঘন করেছে। পরিযায়ী শ্রমিকদের ব্যাপারে আমরা দেখেছি, তার আমাদের মতো দেশে একটা জায়গা থেকে আর একটা যাওয়া তার অধিকার, সংবিধান স্বীকৃত অধিকার। তার মধ্যে দাঁড়িয়ে বিশেষত মাইগ্রেন্ট, ইন্টারনাল মাইগ্রেন্ট হলে সেটা হচ্ছে সংবিধানের যে তালিকা তোর দেওয়া আছে, রাজ্যের তালিকা, কেন্দ্রের তালিকা এবং যুগ্ম তালিকা, সেখানে ইন্টারনাল মাইগ্রেশনের দায়িত্ব দেওয়া আছে কেন্দ্রীয় সরকারের কাছে, লিস্ট আছে, কিন্তু ইউনিয়ন লিস্ট বললো আমার কোনো, ইউনিয়ন সরকার বললো এবং রং এভিডেভিট দিল সুপ্রিম কোর্টে যে আমার কোনো দায়িত্ব নেই, সব ঠিক আছে, সব চাঙ্গাসি। রেল চালানো দেশে সরকারের দায়িত্ব সংবিধান অনুযায়ী। আমরা দেখলাম সেটা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা বিবাদ দাঁড় করিয়ে দিয়ে, কিন্তু আসলে দুজনই হচ্ছে যে একটা করোনা এক্সপ্রেস চালানো যাবে না, যখন সবচেয়ে বেশি প্রয়োজন, সবচেয়ে ভালনারেবল সেকশনে, সবচেয়ে দুর্বল অংশে, সবচেয়ে আটকে পড়া মানুষের। উত্তরপ্রদেশে দেখলাম পুলিশ রাস্তায় কেন বেরিয়েছ, নিতান্ত প্রয়োজনে বেরিয়েছে, তাকে ক্রল করাচ্ছে, তাকে হামাগুড়ি দিয়ে হাঁটাচ্ছে, কান ধরে উঠবস করাচ্ছে। অর্থাৎ এই যে একটা হিউম্যান যে ডিগনিটি, মানুষের যেটা সম্মানের সঙ্গে বাঁচার যে অধিকার, সেইটাকে ক্রমাগত ব্যবস্থা স্মরণ করে দিচ্ছে যে না, তুমি এমন একটা ব্যবস্থায় আছো, এমন একটা সময় আছো, তুমি তোমার ডিগনিটি নিয়ে বাঁচতে পারবে না। তাহলে আসলে মানবাধিকার দিবসে আমাদের শপথ নিতে হবে যে হিউম্যান ডিগনিটি, যেটা এনশ্রাইন্ড ইন কনস্টিটিউশন, যেটা আমাদের অধিকার সিদ্ধ, যেটার জন্য দীর্ঘ লড়াই হয়েছে এবং যেটা আন্তর্জাতিক স্তরে মান্যতা প্রাপ্ত, সেখানে দাঁড়িয়ে কোনো লেভেলে কারুরই, আর সবচেয়ে বড় যেটা আজকের মতো সময় যখন মানবাধিকার লঙ্ঘন করা হয়, তখন সেটা মানুষ হিসেবে তো নয়। যেমন আসিফার ক্ষেত্রে হলো তখন হচ্ছে মুসলমানের, যখন হাতরাসে হচ্ছে তখন হচ্ছে দলিত মেয়ে, উন্নত যখন হচ্ছে তখন সে দলিত মেয়ে, যখন নারী পুলিশ হচ্ছে তখন হচ্ছে মহিলার উপর, নারীর উপর হচ্ছে, শিশুর অধিকার যখন কেড়ে নেওয়া হচ্ছে, শ্রমিকদের যখন কেড়ে নেওয়া হচ্ছে, তখন দাঁড়িয়ে তাকে এক ঘরে করার চেষ্টা করা হচ্ছে, কখনো ধর্মের নামে, কখনো ভাষার নামে, কখনো প্রদেশের নামে, কখনো পেশার নামে, কখনো সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থানের নামে। আর এই জন্যই মানবাধিকারটা হচ্ছে সার্বজনীন, ইউনিভার্সাল। সেখানে আলাদা ধর্ম, আলাদা জাতির নামে নয়, আলাদা ভাষার নামে নয়। যেই মুহূর্তে বিভাজন বা ভাগ করার কথা বলা হচ্ছে, বুঝতে হবে এটা আজকে কৃষকের ওপর হচ্ছে, কালকে মধ্যবিত্ত কর্মচারীর ওপরে তাকে মানে, এবং সেটা হয়েছে। কপিল খানকে যখন দাঁড়িয়ে ডক্টর কপিল খানকে জেলের মধ্যে পুরে দেওয়া হলো, এবং হিউম্যান রাইটসের বেসিক অ্যাসপেক্ট হলো যে বিনা বিচারে যাতে কাউ ধরে না থাকে, তাকে যাতে আটকে না রাখে, বিচার পাওয়ার অধিকার আছে তার। ফয়সাল খান তো সরকারের বিরুদ্ধে নয়, সদ্ভাবনা যাত্রা করছে,
কমিউনিস্টও নয়, খুদাই খিদমতগার বাদশাহ খানের, খানাতুল গফফার খানের শিষ্য হিসেবে মনে করেছে যে এটাকে বের করতে হবে। প্রবচন করতে গেছে, মন্দিরে গিয়ে ডিসকোর্স করেছে, মন্দিরের লোকজন বলেছে ঠিক আছে নামাজের সময় হয়েছে, আপনি বাইরে কেন যাচ্ছেন, আপনি এখানেই পড়ে নিন। যে কোনো জায়গায় পড়ে নিতে পারে, গাছতলে পড়ে নিতে পারে। 4 দিন 5 দিন পরে সোশ্যাল মিডিয়া সেটা যখন হইচই হলো, তারপরে এফআইআর করা হলো, এখন তাকে জেলে বন্দি করে রেখে দেওয়া হয়েছে এবং কোনো বিচারও নয়। আমরা ভীমা করে গাঁওতে দেখেছি দলিতদের অধিকার নিয়ে কথা বলেছে, কিন্তু যে লিখেছে, যে ইন্টারভিউ করেছে, যে কেস ধরেছে, সুধা ভারদ্বাজ, এদের সবাইকে জেলের মধ্যে পুরে দেওয়া হয়েছে। একটা ট্যাগ করে দেওয়া হয়, কোথাও আরবান নকশাল, কোথাও জিএনইউর ক্ষেত্রে, ঐশী ঘোষের ক্ষেত্রে হলে বলা হবে টুকরে টুকরে গ্যাং, আফজল গুরু গ্যাং, আর অন্যত্র কোথাও আরো কোনো নাম দেওয়া হবে। এইভাবে আসল মুদ্রা কথা হচ্ছে যে একজন হিউম্যান বিং, হিউম্যান ডিগনিটি নিয়ে সে বাঁচতে চায়, তার যে সংবিধানের যে স্বীকৃত যে অধিকার আছে এবং তার যে জন্মগত অধিকার আছে সেটাকে আজকে যেটা না বললে নয়। আজকে ঠিক 1 বছর আগে সংসদে নাগরিকতা সংশোধনী আইন পাশ করা হয়েছিল, যেটা সিএ বলছে, যেটা এনআরসি বলছে, যেটা ডিটেনশন ক্যাম্প বলছে, আসামে যেটা দেখছি, অন্যত্র যেটা করার চেষ্টা করা হচ্ছে, সেখানে এই নাগরিক অধিকার কেড়ে নেওয়া আসলে মানব অধিকারটা আরো বেসিক, তার নাগরিক অধিকারের থেকে অনেক বেশি বেসিক। এবং সেখানে দাঁড়িয়ে তাকে ভাষার নামে বা ধর্মের নামে গোটা বিশ্বকে যখন বিভিন্ন দেশে ভাগ করে দেওয়া হয়েছে, কোথাও কোনো কোনো রাষ্ট্র আছে সেখানে দাঁড়িয়ে একদল লোককে ধর্মের নামে হোক, ভাষার নামে হোক, ইতিহাসের নামে হোক, ভূগোলের নামে হোক, রাজনীতির নামে হোক যদি বলা হয় যে তুমি স্টেটলেস, তুমি ডাউটফুল, তাহলে হচ্ছে তাকে আসলে সেই বিশ্বের মানুষ হিসেবে, বিশ্বের নাগরিক হিসেবে তাকে অস্বীকার করা এবং রাজনৈতিক স্বার্থে, ভোটের স্বার্থে সে কাজই করা হচ্ছে। এবং এটারই পরিণতি হয় যেটা বললেন মব লিঞ্চিং, এটারই পরিণতি হয় যেটা হচ্ছে ডিটেনশন ক্যাম্প, এটারই পরিণতি হচ্ছে যেখানে সরকারের বিরুদ্ধে কথা বলা মানে হচ্ছে রাজদ্রোহ, রাষ্ট্রদ্রোহ। ব্রিটিশ শাসনের সময় যেটা শুরু হয়েছিল, আজকে দাঁড়িয়েও কথায় কথায় বিরোধিতা করা মানে হচ্ছে সে হচ্ছে হয় দেশ বিরোধী, শিখ পাঞ্জাবি, সে চাষি হয়, কৃষক হয়, তাহলে সে হচ্ছে খালিস্তানি, যদি মোহাম্মদ সেলিম বলে তাহলে সে বাংলা, যদি বলে তাহলে বাংলাদেশি, যদি উর্দুতে বলে তাহলে সে পাকিস্তানি, আর তা না হলে হচ্ছে কোথাও কোথাও তুমি কারুর না কারুর একটা এজেন্ট হয়ে যাচ্ছ। তাহলে ভারতীয় হিসেবে, সে ভারতীয় হিসেবে সে কেন বিরোধিতা করতে পারবে না সরকারের সিদ্ধান্তে? রাষ্ট্রে সে দেশের বিরোধিতা করছে না। আর এই কথাটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যেখানে লড়েছেন তারাই আমাদের শিখিয়েছেন, তারাই আমাদের উত্তরাধিকার। তখনও ব্রিটিশ এটাই বলতো, তার বিরুদ্ধে কিছু বলা মানে রাজদ্রোহ, কারণ ব্রিটিশ রাজ চলছে। আজকে সেটাকে, আজকের সরকার সেটাকে রাষ্ট্রদ্রোহে পরিণত করেছে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে বিরোধিতার পতাকা তুলতে হবে এবং নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। মানবাধিকার শুধুমাত্র সংবিধানে লিখে দিলে হবে না, সেটাকে রাস্তায় নিয়ে এসে, মাঠে নিয়ে এসে, ময়দানে নেমে এসে সংগঠিতভাবে সেটাকে অর্জন করতে হবে এবং রক্ষা করতে হবে। কৃষি বিল পার্লামেন্টে পাস করতে পারে, কিন্তু মানুষের অধিকার আছে যে সে সংসদে যা ভোট করেছে যদি ঠিক না করে তাহলে সড়কে এসে সেটা বলতে পারে। অনেক সময় আমাদের এটা বলা হয় না, সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, কোর্ট তো পাস করে, অনেকগুলো উদাহরণ তিনি দিলেন, একে গোপালন একে বললেন। তো পিতা কথা রদ করার সময় আমেরিকার সুপ্রিম কোর্ট বলেছিল যে না ঠিকই তো, কিন্তু থাকতে হবে, নাহলে আমাদের চাষবাস কি করে হবে। কিন্তু তারপরে সেখানে গৃহযুদ্ধ হলো, রক্তক্ষয়ী সংগ্রাম হলো এবং তারপরে সেই সুপ্রিম কোর্টকে মানতে হলো যে না, যে কৃতদাস প্রথা চলবে না। সুতরাং আজকে দাঁড়িয়ে যদি কোথাও রায় করে দিও বলে যে এইটা হচ্ছে আমাদের রায়, একটা বেঞ্চ বলে সে যদি বলে দেয় সেটা রায় হয়, সেটা যে ন্যায় সেটা প্রতিষ্ঠিত হয় না। ন্যায় প্রতিষ্ঠার জন্য মানুষকে যুগে যুগে সজাগ থাকতে, সতর্ক থাকতে হয়েছে এবং রাস্তায় নামতে হয়েছে। তবেই আজকে আমরা বিশ্ব মানবতার অংশীদার হিসেবে একজন মানুষ হিসেবে গর্ব করে দুপায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে বলতে পারি যে আমরা আধুনিক বিশ্বের নাগরিক। আজকে যেভাবে ধ্বংস করা হচ্ছে অধিকারকে, সেটা আমাদের আসলে এই আধুনিক যে সমাজ সেটাকে অতীতমুখী করে দিয়ে যা কিছু আমরা পেয়েছি কয়েক শতাব্দীর আন্দোলন সংগ্রাম লড়াইয়ের মধ্য দিয়ে সেটাকে হরণ করার চেষ্টা হচ্ছে। সেটাকে আমাদের অর্জনও করতে হবে, বহনও করতে হবে এবং রক্ষা করতে হবে। এই শপথ থেকে নিচ্ছি। ধন্যবাদ। এখন
এখন সিপিআই এর তরফে বলবেন কমরেড স্বপন ব্যানার্জি। কংগ্রেস চেয়ারম্যান এবং কংগ্রেস সন্দেহ হয়ে যাচ্ছে, বেলা ছোট, আর শুনেছেন পুলিশের অপদার্থতার জন্য আমাদের এই কর্মসূচি শুরু করতে দেরি হচ্ছে। আমরা যেখানে চেয়েছিলাম সেখানে করতে পারিনি। আপনাদের সামনে প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারক মাননীয় অশোক গাঙ্গুলি এবং কংগ্রেস সেলিম বক্তব্য রেখেছেন। বক্তব্য পরিষ্কার, মানবাধিকার নিয়ে আমরা, সেলিম ঠিকই বলেছে যে আমরা রাজনৈতিক দলগুলো খুব একটা এই দিনটা পালন করেছি তা না, কিন্তু আজকে প্রয়োজন হচ্ছে। মানবাধিকার স্বাধীনতার পর থেকে সংবিধানে থাকলেও সেটা লঙ্ঘিত হয়নি, সেটা ঠিকভাবে মানুষ ভোগ করতে পেরেছে, তাদের অধিকার এমনটাও ছিল না। কিন্তু আজকে সুপরিকল্পিতভাবে মানবাধিকারের উপরে আক্রমণ হচ্ছে, পরিকল্পনা করে আক্রমণ হচ্ছে। উদাহরণ অনেক শুনেছেন যে আজকে রাষ্ট্র সরকারের বিরুদ্ধে, সেই দলের বিরুদ্ধে কিছু বললেই সে দেশদ্রোহী, তাকে শুধু জেলে পুরে দেওয়া হচ্ছে তাই নয়, তাকে খুন করা হচ্ছে। আমাদের দেশে ইতিমধ্যে অনেককেই খুন করা হয়েছে, গোবিন্দ পান্ডা থেকে শুরু করে গৌরী লঙ্কেশ পর্যন্ত, যাদের কাগজ কলম ছিল সংগ্রামের হাতিয়ার, তাদেরকে দিবালোকে দিন দহাড়ে হিন্দুত্ববাদী মৌলবাদীরা খুন করেছে। অপরাধ হচ্ছে তারা মুক্ত বলা, তারা দেশের ঐক্যের কথা বলেছে, তারা ধর্মনিরপেক্ষতার কথা বলেছে, তারা মানবাধিকারের কথা বলেছে, তারা গণতান্ত্রিক অধিকারের মানুষের জন্য কথা বলেছে। সুতরাং আজকে যে আরএসএস এর গভর্নমেন্ট চলছে, এটা বিজেপির গভর্নমেন্ট আমি বলি না, এটা বিজেপির নামে আরএসএস এর সরাসরি সরকার মোদীর নেতৃত্বে চলছে। এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে, আমাদের রাজ্যেও যে সমস্ত আঞ্চলিক ধনবাদী দলগুলো আছে, তারা যেভাবে ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য পরিকল্পনা করে মানবাধিকারের উপরে হামলা চালাচ্ছে, ভোটের অধিকার কেড়ে নিচ্ছে, বাঁচার অধিকার কেড়ে নিচ্ছে, স্বাস্থ্যের অধিকার কেড়ে নিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কমিউনিস্টরা, বামপন্থীরা, গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিরা চুপ করে ঘরে বসে থাকার দিন আর নেই। সুতরাং রাস্তায় নামতে হচ্ছে। সন্দেহ হয়ে যাচ্ছে, আমি বেশি সময় নেব না। আমরা এখানে ছোট পরিসরে আজকে এই দিনটা উদযাপন করলাম। আমরা একটা বার্তা রাখতে চাইছি, সেটা হচ্ছে এই যে অধিকার কে কাকে দেয়, অধিকার কেড়ে নিতে হয়। সুতরাং সংবিধানে লেখা থাকলেই, আইনে থাকলেই আপনি অধিকার ভোগ করতে পারবেন। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটে না। সংবিধানে থাকলেও, আইন থাকলেও সেই অধিকারের জন্য যুগে যুগে মানুষকে লড়াই করতে হয়েছে। আমাদের দেশে স্বাধীনতার কাল থেকেই, স্বাধীনতার পর থেকেই সেই লড়াই চলছে, বাঁচার লড়াই, পেট পুরে খাওয়ার লড়াই, স্বাস্থ্যের লড়াই, বাসস্থানের লড়াই, শিক্ষার লড়াই। সে লড়াই যেমন জারি আছে, তার সঙ্গে সঙ্গে বাক স্বাধীনতার লড়াই, কথা বলার যে অধিকারের লড়াই, সে লড়াই লড়তে হবে। এই লড়াই কোনো বিচ্ছিন্ন লড়াই নয়। রাজনৈতিক, অর্থনৈতিক আন্দোলনের সঙ্গে সঙ্গে এই লড়াইকে সম্পৃক্ত করে আমাদের আগামী দিন লড়াইকে সংগ্রামমুখী করতে হবে, মানুষকে সচেতন করতে হবে, মানুষকে সমাবেত করতে হবে। এই শপথই আজকে
এই মিটিং থেকে, এই সভা থেকে আমরা গ্রহণ করতে চাই। এই বার্তাই আমরা পশ্চিমবাংলার মানুষের কাছে রাখতে চাই। এই কটা কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার কথা এখানে শেষ করলাম। এখন বলবেন আরএসপির পক্ষে কমরেড মনোজ ভট্টাচার্য। কংগ্রেস সভাপতি এবং উপস্থিত আমার সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা, যথার্থই জাস্টিস অশোক গাঙ্গুলির পরে বা সেলিমের পরে অনেক কথা বলার কোনো অবকাশ নেই, বলবো না, কারণ সময় পেরিয়ে গেছে। অত্যন্ত সংক্ষেপে বিরক্তি পাবো। তা হচ্ছে আমাদের কাছে, আমরা যারা মার্ক্সবাদ লেনিনবাদের পথ অনুসরণ করি, আমাদের প্রত্যয় যেখান থেকে আমরা সংগ্রহ করি, তাদের কাছে মানবাধিকার কোনো বিমূর্ত বিষয় নয়, অ্যাবস্ট্রাক্ট কিছু নয়। এটা অত্যন্ত বাস্তব, এবং যেটা জাস্টিস গাঙ্গুলিও বলেছেন আমি একমত, যেটা আমার জন্মগত অধিকার, সে অধিকার আমাকে রক্ষা করতে হবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি বলি, তাহলে পরে জন্মগত অধিকার এখন আর রক্ষা করা যাচ্ছে না। কারণ এমন একটা সরকার দেশে, সে আরএসএসের সরকার হোক, সে তৃণমূলের সরকার হোক, সে বিজেপির সরকার হোক, না বিজয়ী হোক, আসলে বিষয়টা হচ্ছে যে তারা দেশীয় এবং আন্তর্জাতিক পুঁজিপতিদের স্বার্থে তারা কাজ করছে, এবং তাদের স্বার্থ কীভাবে রক্ষা হয়, তাদের অধিকার কীভাবে রক্ষা করা হয়, এই চিন্তাতেই তারা সবসময় বিভোর হয়ে রয়েছেন, এবং সেইভাবে তারা পরিকল্পনা গ্রহণ করছেন। এবং আমি মনে করি, বা আমরা মনে করি, যে তাদের স্বার্থ, অর্থাৎ ধনকুবেরদের স্বার্থ এবং মানুষের স্বার্থ ডায়াগোনালি অপোজিট, ঠিক বিপরীতমুখী। ধনকুবেররা তাদের বর্ষিপাতে থাকতে পারে না, 35 থেকে 37% বৃদ্ধি হতে পারে না, যদি না সাধারণ মানুষের, গরিব মানুষের অধিকার খণ্ডিত হয়। অনেক কথা বলা থাকলে বড় বলতে হবে। দেখুন, মানবাধিকারের কথা বলে মাঝে মাঝে মনে পড়ে, সম্ভবত 1927 সালে বিপ্লবী যতীন দাস, তিনি লাহোর জেলে দীর্ঘদিন, প্রায় 62 দিন অনশন করার পরে তার মৃত্যু হয়। এবং সেই মৃত্যুকে তখনকার যিনি সবচেয়ে বড় নেতা ছিলেন, তিনি বলেছিলেন ইটস এ ডায়াবলিক্যাল সুইসাইড, অর্থাৎ দানবীয় আত্মহত্যা। আর ঠিক উল্টো দিকে রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তখন মায়ের খেলার মহড়া চলছিল, তিনি গম্ভীর মুখে উঠে চলে গেলেন, মহড়ায় অংশগ্রহণ করলেন না। পরদিন ভোরবেলা লিখলেন, হে ভৈরব শক্তিধর। এই যে পার্থক্য, মানবাধিকার কার, মানবাধিকার কিসের, এই যে পার্থক্য হয়ে গেল, দুজনই মহাপুরুষ, তাদের মধ্যে মানবাধিকার নিয়ে প্রশ্ন করেছিলাম। যখন ভগৎ সিংয়ের যখন নাকি বিচার হচ্ছে, তখন কেউ ভগৎ সিংয়ের পক্ষে দাঁড়াননি, দাঁড়িয়েছিলেন আশরাফ আলী। তিনি ছিলেন ভগৎ সিং। কেন ভগৎ সিং নিরপরাধ? তিনি কোনো অন্যায় করেননি, অধিকার। আর এখন বর্তমান সময়ে যখন গণতন্ত্র বিপন্ন, যখন মানুষের গণতান্ত্রিক হরণ করা হচ্ছে, সেই সময় মানবাধিকার থাকতে পারে না। মানবাধিকার পরিষ্কারভাবে, মানবাধিকার গণতন্ত্রের সঙ্গে সম্পৃক্ত। গণতন্ত্র থাকবে না, মানবাধিকার থাকবে, যে হয় না। এবং আমরা দেখতে পাচ্ছি, অনেক কথা বলার সুযোগ নেই বলে বলছি, যে যত সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, পুঁজিবাদের সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে 2008 পরে বিশেষ করে, তখন রাষ্ট্রের যে সমস্ত স্তম্ভগুলো রয়েছে, যার মধ্যে এক্সিকিউটিভস রয়েছে, যার মধ্যে জুডিশিয়ারি রয়েছে, যার মধ্যে সংবাদ মাধ্যম রয়েছে, স্টেট বলা হয়, যার মধ্যে পুলিশ, মিলিটারি রয়েছে, তারা সবাই কিন্তু একই সুরে কথা বলছে, টিউন হয়ে গেছে।
তাহলে সুপ্রিম কোর্টে যে সমস্ত রায় ইদানিংকালে বেরিয়েছে, যেভাবে মন্দির মসজিদের রায় যেভাবে হয়েছে, গণতান্ত্রিক অধিকার মানবাধিকার থাকেনি। এবং সুপ্রিম কোর্টেও জাস্টিস গাঙ্গুলি এখন এখানে নেই, ওদের সময় যেভাবে সুপ্রিম কোর্টে অংশগ্রহণ করেছেন, আজকাল সেই অবস্থাটা নেই। ফলে আমাদের মনে রাখতে হবে যে আমাদের মানবাধিকার হরণের যে শক্তি, যারা মানবাধিকার হরণ করছে, তারা একটা শ্রেণীকে তারা রিপ্রেজেন্ট করছে, একটা বিশেষ শ্রেণীকে তারা তার প্রতিনিধিত্ব করছে। এবং সেই শ্রেণীর স্বার্থ রক্ষা করার জন্য যারা অজস্র গরিব মানুষের স্বার্থ ধ্বংস করছে। আমার তো মাঝে মাঝে মনে হয় যে মানবাধিকার ছিল না, ওই জামাল মকদমের কোনো সাংবিধানিক অধিকার ছিল না, কোনো মানবাধিকার ছিল না। যে মেয়েটি তেলেঙ্গানা থেকে লঙ্কা খেতে কাজ করতো, যে মেয়েটি হাঁটতে হাঁটতে বাড়িতে উড়িষ্যা ছত্তিশগড়ের একটা অত্যন্ত গরিব ঘরের মেয়ে, 13 বছর বয়স মাত্র, তার তো ব্যবস্থা করেনি। তার ব্যবস্থা করেনি বলেই ওই 24 আগস্ট মধ্যরাত্রে নরেন্দ্র মোদী অপরিকল্পিতভাবে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ তাদের বিপর্যস্ত করে দিয়ে লকডাউন ঘোষণা করেছিলেন। অথচ লকডাউনের পরে যে ব্যবস্থাগুলো করা দরকার ছিল সেগুলো করেননি, কারণ সেই ব্যবস্থা করাটা বড় লোকেদের স্বার্থের কাছে প্রয়োজনীয় ছিল না। অর্থাৎ বড় লোকেদের মানবাধিকার তিনি রক্ষা করেছেন, আর গরিব মানুষের মানবাধিকার হরণ করেছেন। জানি কই ঔরঙ্গাবাদের থেকে হাঁটতে হাঁটতে, রেল লাইন ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ করে পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন, তাদের প্রতি রেলগাড়ি চলে গেছিল, মালগাড়ি চলে গেছিল, মৃত্যু হয়েছিল। একবার একটা আফসোস পর্যন্ত করেনি যে আমার দেশে 13-14 জন মানুষ কি 16 জন মানুষ তারা এইভাবে অসহায়ভাবে তারা মারা গেলেন, ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেলেন। একবার মানে ন্যূনতম একটা কথা তো বলে মানুষ, একটা সভ্য সরকার, মানবাধিকার সম্পর্কে চেতনা সম্পন্ন সরকার একবার তো বলে নয় যে খুব দুঃখের বিষয়, আমরা ওদের পরিবারগুলোকে সহায়তা দেওয়ার চেষ্টা করবো, একবারও বলেন। বড় ভাই বলবো, লখনৌ থেকে সাইকেলে করে যাত্রা করেছিল পরিযায়ী শ্রমিক, তার স্ত্রীকে সাইকেলের হ্যান্ডেলে বসিয়েছিল, পেছনে তার বাচ্চাকে বসিয়েছিল, ক্যারিয়ারে বসিয়েছিল। পুলিশ তাড়া করেছে এবং সে পালাতে গিয়ে তার তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্টে সে মারা যায়। একবার উত্তরপ্রদেশের ওই সরকার, যোগী আদিত্যনাথের সরকার একবার একটা কথা অস্ফুটও বলেনি। বলনি তার কারণ হচ্ছে, আমি আবারও বলবো, বলনি তার কারণ হচ্ছে যে তারা বিশেষ শ্রেণীর প্রতিনিধিত্ব করে। আমাদের মানবাধিকারকেও দেখতে হবে সেই শ্রেণীর দৃষ্টিভঙ্গি দিয়ে। এখানে যারা আমাদের বন্ধুরা উপস্থিত রয়েছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে গরিব মানুষের প্রতি যে মমত্ব, গরিব মানুষের বেঁচে থাকার যে অধিকার, যে মানবিক অধিকার, সে অধিকার লঙ্ঘন করলে পরে মানবাধিকার কখনোই থাকবে না। মানবাধিকার মানে সুন্দর সুন্দর গান, সুন্দর সুন্দর নানা প্রয়োজনীয়তা নয়। মানবাধিকার মানে হচ্ছে প্রতিদিন অভ্যাসের অধিকার। আমার অভ্যাসের অধিকার আমি গণতন্ত্রকে রাখতে চাই, আমি মানুষের অধিকারকে আমি রাখতে চাই। মানুষের অধিকার, সে মানুষটা মুসলমান না হিন্দু না শিখ না খ্রিস্টান, সে মানুষটা বাঙালি না অবাঙালি, এইগুলো কোনো প্রশ্ন নয়। আমার কাছে সারা পৃথিবীর মানুষ আমার কাছে সমান মূল্য, কিন্তু প্রশ্নটা ওখানটাই শ্রেণী হিসেবে আমি দেখব। এবং আজকের পৃথিবীতে বড়লোক শ্রেণী, পুঁজিপতি শ্রেণী, সাম্রাজ্যবাদী বোধ সম্পন্ন শ্রেণী, তারা গরিব মানুষের অধিকার, মানুষের মানবিক অধিকার প্রতিনিয়ত তারা অতিক্রম করছেন বলবো না, তারা সর্বনাশ করছেন। আজকের দিনে যে শপথের কথা জাস্টিস গাঙ্গুলি বলেছেন বা আমাদের কমরেড সেলিম বলেছেন, যে ট্রাম্পলিং অফ হিউম্যান রাইটস, এর বিরুদ্ধে যদি দাঁড়াতে হয় আমাদের শপথ নিতে হবে যে আমরা শ্রেণী আন্দোলনকে আরো বেশি তীব্র করব। আমরা শ্রেণীর পক্ষে দাঁড়াবো, আমরা গরিব মানুষের পক্ষে দাঁড়াবো, আমরা মজুরের পক্ষে দাঁড়াবো, আমরা কৃষকের পক্ষে দাঁড়াবো। এবং এই কাজ যদি আমরা করতে পারি, প্রকৃতপক্ষে মানবাধিকার তখনই রক্ষিত হয়। জাস্টিস গাঙ্গুলি অত্যন্ত সুন্দরবাবু জুলসন এবং ভ্লাদিমির লেনিনের কথা বলেছেন যে কীভাবে রাইট টু সেলফ ডিটারমিনেশন, লেনিন বলেছেন রাইট টু সেলফ ডিটারমিনেশন, এবং তার জন্য তিনি আজীবন যে যতদিন অল্পদিন বেঁচেছেন, মাত্র 56 বছর বয়স তিনি মারা যান। আমাদের দুর্ভাগ্য, ভাগ্যে বিশ্বাস না করলেও বলতে আমার দুর্ভাগ্য। কিন্তু লেনিন বলেছিলেন রাইট টু সেলফ ডিটারমিনেশন, আমার অধিকার রয়েছে, আমার নিজের সত্তা আমি নিজে নির্মাণ করব। লেনিন অত্যন্ত সিরিয়াস ছিলেন। যাও এই নিয়ে আলোচনা করার সুযোগ আজকে নেই এখন আর।
আমি আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো, এবং সেলিম এবং জাস্টিস গাঙ্গুলিকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করবো। তারা যথেষ্ট ভালোভাবে ব্যাপারটা বুঝিয়ে বলেছেন। এবং আমার ধারণা, গতকাল ইনসিডেন্টলি ভুলে যাচ্ছিলাম যে গতকাল ছিল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বিশেষ করে ভারতের ক্ষেত্রেও। গতকাল ছিল, আজকে যেমন আন্তর্জাতিক মানবাধিকার দিবস, গতকাল ছিল আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। আমার গতকালই মনে হচ্ছিল যে আমরা আজকে দিনটা বিশেষ করে পশ্চিমবঙ্গে পালন করতে পারতাম, কারণ পশ্চিমবঙ্গ যে দুর্নীতির শীর্ষ দেশে পশ্চিমবঙ্গ অবস্থান করছে, এবং সে অবস্থান করছে সৌজন্যকার। সৌজন্য হচ্ছে মমতা ব্যানার্জির, সৌজন্য হচ্ছে তৃণমূল কংগ্রেসের, সৌজন্য হচ্ছে ভারতীয় জনতা পার্টির। ফলে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা মানবাধিকার যখন রক্ষা করতে চাইছি, তখন আমাদের দুর্নীতির বিরুদ্ধে অধিকার, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার অধিকার আমাদের আরও বেশি করে ভাবতে হবে। আমাদের যারা নাকি জেলে বন্দী আছেন, ইউএপি আইনে এনএসএতে যারা জেলে বন্দী রয়েছেন, মাসের পর মাস প্রায় বছর ঘুরতে চললো, শুধু আর ভরদ্বাজ নয়, ওই 83 বছরের বৃদ্ধ স্ট্যান স্বামী জেসুইট, তাকে তিনি একটা ইয়ে চেয়েছিলেন, সিপার স্ট্র চেয়েছিলেন, কারণ তার পার্কিনসনিজম আছে, জল খেতে পারেন না, পান করতে পারেন না, চা খেতে পারেন না। একটা স্লিপার দেওয়ার জন্য, একটা স্ট্র দেওয়ার জন্য, খড়ের টুকরো দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট ব্যবস্থা করতে পারেনি এখনো পর্যন্ত। কোনো কোর্ট ব্যবস্থা করতে পারেনি, কারণ স্ট্যান স্বামী তাদের কাছে শত্রু, তাদের কাছে মানুষ নয়। আর অর্ণব গোস্বামী, যিনি অন্যায় করেছেন, গোয়েবলসের ঠাকুরদা হয়ে বসেছেন, সে অর্ণব গোস্বামী একটা বেল পিটিশন মুভ করলো, মুহূর্তের মধ্যে বেল পিটিশন অ্যাপ্রুভ হয়ে গেল, এবং মহারাষ্ট্রের যে হাইকোর্ট, সেই হাইকোর্টের রায়কে বানচাল করে দিয়ে অর্ণব গোস্বামীকে জামিন দিয়ে দেওয়া হলো। এইভাবে মানবাধিকার রক্ষা হচ্ছে। জনসন মানবাধিকার নেই, মানবাধিকার নেই, গৌতম নাওলাখাদার চশমাটা নেই, চশমাটা হারিয়ে গেছে, চশমা দিতে পারছে না, চশমা ছাড়া অন্ধ, তার কোনো মানবাধিকার নেই। অর্থাৎ মানবাধিকার যা আছে আজকে, সে মানবাধিকারটা সিলেক্টিভ। আমার পছন্দ মতন আজকে মানবাধিকার আছে, আদানি মানবাধিকার আছে, আম্বানি মানবাধিকার আছে, রামদেবের মানবাধিকার আছে, আমার নেই, আপনাদের অনেকের নেই। শুধুমাত্র সুযোগের অপেক্ষা, যখন আমারও থাকবে না, আপনাদেরও থাকবে না। ফলে আমাদের এখনো আরো বেশি বলিষ্ঠতার সঙ্গে আমাদের সোচ্চার হতে হবে মানবাধিকার রক্ষার জন্য, আমার শ্রেণী অধিকার রক্ষার জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য। এইটুকুনি বলে আপনাদের সকলকে আমার অভিনন্দন, নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের আজকের কর্মসূচিতে শেষ বক্তা সিপিআইএম এর লিবারেশনের কমরেড বাসুদেব বসু। সংগ্রামী মানুষেরা, 1948 সালের 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার সনদ রাষ্ট্রপুঞ্জে ঘোষিত হয় এবং ভারতবর্ষ তার অংশ হয়। এবং 1997 সালে আমাদের দেশে মানবাধিকার আইন হিসাবে আলাদা করে আইন হিসাবে আমাদের দেশে এটা স্বীকৃতিপ্রাপ্ত হয়। আমি বিস্তারিত যাচ্ছি না, অন্য বেশি বিস্তারিত বলার সুযোগ নেই। এই বছর আমরা বিশেষ করে মানবাধিকার দিবস পালন করছি এই কারণের জন্য, আমাদের দেশের সংবিধানটা আক্রান্ত হয়েছে। আমাদের দেশে ধর্মনিরপেক্ষতার নামে একটা নতুন করে দেশটাকে হিন্দু রাষ্ট্র বানানোর একটা চক্রান্ত শুরু হয়েছে আইনের জায়গা থেকে। আন্তর্জাতিক মানবাধিকার সনদের যে ধারাগুলো আছে, প্রতিটা ধারা দেখতে পারবেন বিভিন্নভাবে লঙ্ঘিত। ধরুন, এই যে যারা কৃষকরা বসেছে, আমাদের দেশে সমকাজে সম অধিকার, তার ফসলের অধিকার, তার ফসল বিক্রি করার অধিকার, এই সমস্ত কিছু 23 নম্বর ধারাতে মানুষের ক্ষেত্রে উল্লেখ করা আছে। কিন্তু সরকার দেখতে পারবেন আমাদের দেশের সংবিধানকে পদদলিত করে বারবার, যেটা এর আগে অনেকেই বলেছেন, যে পার্লামেন্টের ভেতর এবং পার্লামেন্টের বাইরে কোনোভাবে কারোর অনুমোদন না নিয়ে, স্ট্যান্ডিং কমিটিতে এই আলোচনা না পাঠিয়ে গায়ের জোরে বিরোধীদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিয়ে
একটা জোর করে কৃষি আইন পাস করানো হলো। ঠিক একইভাবে দুই ধরনের গণতন্ত্র অধিকার আমরা দেখতে পেলাম, যে সেটা হচ্ছে গত বছর 2019 সালের 5ই আগস্ট আমাদের দেশে জম্মু কাশ্মীরকে নিয়ম ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল করা হলো দুটো, লাদাখ করা হলো, জম্মু কাশ্মীর করা হলো। দেখতে পারবেন যে আমাদের দেশের নিয়ম অনুযায়ী পার্লামেন্ট ইলেকশনের সময় অন্ধ্রপ্রদেশের নির্বাচন হলো, তেলেঙ্গানার নির্বাচন হলো, জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনটা স্থগিত রাখা হলো। তারপরে 5 তারিখে যেদিনকে জম্মু কাশ্মীর ভাগ করে দেওয়া হলো, তার 48 ঘন্টা আগে সমস্ত বিরোধী নেতা সবাইকে গৃহবন্দী করা হলো, গ্রেপ্তার করা হলো। সিপিআইএম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইউসুফ তারিগামিও তার মধ্যে ছিলেন। এটাও কিন্তু আজকের অবস্থাটা দেখুন, আমরা যারা মানবাধিকার নিয়ে কথা বলি, নতুন করে জম্মু কাশ্মীরে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন এত বাড়ি থেকে বেরোবো, কোথায় যাব, সমস্ত কিছু গৃহবন্দী করে রাখা হয়েছে। মানবাধিকারে কিন্তু ধারাতে অনেক কিছু লেখা থাকে। বিমানদা বললেন শেষের দিকে আমাদের দেশে 16 এবং 58 ধারাতে মানবাধিকারের মানুষের সাথে মানুষের সম্পর্ক নির্দিষ্টভাবে লাভ জিহাদের নামে যদি কোনো হিন্দু মেয়ে মুসলিম ছেলেকে বিয়ে করে, তাহলে সেই মুসলিম ছেলেকে বিনা বিচারে আটকে রেখে দেওয়া। আমাদের দেশে 5 নম্বর ধারাতে যদি বলা হয় যে মানুষের অধিকার, তাহলে মানুষকে নিজের বেঁচে থাকার অধিকার, তাহলে আমরা যদি আজকে এই 2000 এই অধ্যায়টা মোদী সরকারের জমানাটাতে দেখি নির্দিষ্টভাবে, বিমানদা তো একটা পেহলুকানের আখলাকের উদাহরণ দিলেন। তার আগে জানেন ঈদ উৎসবের আগে পেহলুকানকে হত্যা করা হলো, সে গরু নিয়ে যাচ্ছিল, তার কাছে লাইসেন্স ছিল, মৃত্যুকালীন জমানবন্দি সে দিল, আমাকে কারা মেরেছে, যারা মেরেছে তারা সবাই ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনে চাকরি পেয়ে গেল। আর কোর্ট বলল, আদালত বলল যে ওনাকে পিটিয়ে মারা হয়নি। যেমন ভাবে আজকের বিচারপতিরা বলছে কে বাবরি মসজিদ ভেঙেছে আমরা জানি না। এটা হচ্ছে আমাদের দেশের বিচার ব্যবস্থার নিয়ম। আজকে মানবাধিকার এই জায়গায় লঙ্ঘিত হয়েছে। শেষ যেটা আমরা দেখতে পারবেন বর্তমান ভারতবর্ষের প্রধান বিচারপতি, তিনি মানবাধিকার লঙ্ঘন করলেন কিরকম। তিনি আজকে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে মুখে মাস্ক পরলেন না, হাতে গ্লাভ পরলেন না। প্রাক্তন বিজেপি নেতার একটা বিদেশি মোটর বাইকে চড়ে বসলেন, প্রশান্ত ভূষণ তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেন, বললেন এটা নাকি সুপ্রিম কোর্টকে অবমাননা করা হয়েছে, আজকে তার বিরুদ্ধে রায় দিচ্ছে। সেই বিচারপতি কিন্তু একইভাবে রায় দিচ্ছে। এই সুপ্রিম কোর্ট রিপাবলিক টিভির মালিক অর্ণব গোস্বামীকে একটা রায় দিচ্ছে। আর আমাদের দেশে দেখবেন যে যারা পরিযায়ী শ্রমিকের হিসাব দিতে পারছে না, পার্লামেন্টে যদি জিজ্ঞেস করেন কতজন পরিযায়ী শ্রমিক মারা গেছে, তার হিসাব নেই, কেন্দ্রীয় শ্রমমন্ত্রীও দেবেন না। কিন্তু কোনটা দিতে পারবেন উত্তর পূর্বের দাঙ্গাতে তারা মদত দিয়েছে নাকি, দেশদ্রোহিতার কাজ করেছে সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত, জয়তী ঘোষ, আজকে কবিতা কৃষ্ণন, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির ঐশী ঘোষ ইত্যাদিরা। এদের হিসাবটা 17,000 পাতার চার্জশিটে দিতে পারবে। এইটা আমাদের দেশে মানবাধিকারের নামে এই দুটো দিক আজকে ভাগ করে দেওয়া হচ্ছে। যে যে ধারাগুলো উল্লেখিত আছে সমস্ত কিছু, এটা নতুন বলে নয়। অনেকে বলেছেন পুরনো দিনে, যদি আমরা যখন জন্মেছিলাম বা শুনেছিলাম 1959 সালে নাম্বুদিপাদের সরকারকে ভেঙে দেওয়া হলো, সেটা কোন আইনে বলে? মানবাধিকার নিয়ে যারা বলছেন আমাদের দেশের সংবিধানের মধ্যে, সেখানে নাম্বুদিপাদের সরকারটাকে 1959 সালে ভেঙে দেওয়া হলো। আমাদের এখানেও যখন যুক্তফ্রন্ট সরকার ছিল, তারপরেও সেটা ভেঙে দেওয়া হলো। সবগুলোকে কিন্তু আইনকে লঙ্ঘিত করে মানুষের অধিকারকে কেড়ে নিয়ে গিয়ে ছেড়ে দেন। আজকে এটা একটা খুব কঠিন, বলা যেতে পারে একদম অন্ধকারের জায়গায় এসে দাঁড়িয়েছে। সংবিধানটা আক্রান্ত, এটা আমি বেশি বলবো না। আমরা দেখতে পেলাম হায়দ্রাবাদের একজন ভদ্রলোক, তিনি একজন অধ্যাপক হায়দ্রাবাদ ইউনিভার্সিটি, তিনি মনুসংহিতা ধর্মগ্রন্থ নিয়ে সমালোচনা করেছেন বলে এখানে এনএসএ লেখা আছে, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তাকে সন্দেহ করে
তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে গেছে। আজকে গোটা ভারতবর্ষে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট ইউএপিএ, আমাদের দেশে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, তারপর যদি সেটা মুর্শিদাবাদের মুসলিম হয়, সেটা যদি মালদার মুসলিম হয়, তার বাড়িঘর কিছু নেই, সেখানে কিচ্ছু নেই, তাকে আল কায়দা বলে দেওয়া হলো, কোনো প্রমাণ নেই। আল কায়দার খেয়ে দেয়ে কাজ নেই। এত বড় একটা হাইলি কম্পিউটারাইজ সন্ত্রাসবাদী সংগঠন, মুর্শিদাবাদে মশারি কাটানোর মতো পয়সা নেই, পাটকাঠির ঘর, একটা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হলো, বলা হলো তুমি আল কায়দার সাথে যুক্ত। এটা আমাদের দেশে দেখবেন পিটিয়ে মারা তাবরেজ আনসারি ঝাড়খণ্ডে, আদালত বলল না তাকে পিটিয়ে মারা হয়নি, তার অসুখ ছিল, তাই সে মারা গেছে। এইভাবে আমাদের দেশে অধিকারগুলোকে একটা নির্দিষ্ট একটা সম্প্রদায়ের বিরুদ্ধে আর অধিকারগুলো ক্রমশ খর্বিত হচ্ছে, সমস্ত কিছু শঙ্কিত হচ্ছে স্বাভাবিকভাবে। আর আমার ধর্মে আমাদের দেশের সংবিধানটাকে সেকুলার শব্দটাকে বদলে দিয়ে একটা নতুন করে আমাদের দেশে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা চলছে। ফলে স্বাভাবিকভাবে কমরেড সেলিম বলে গেছেন আপনাদের কাছে, স্বাভাবিকভাবে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে সন্দেহবশে গ্রেফতার করা, তালিকাভুক্ত করা, কালিমালিপ্ত করা, এই সমস্ত কিছু চলছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানবাধিকার যখন লঙ্ঘিত, আজকে প্রায় বলা যেতে পারে, আজকে দেখলাম কাগজে 7 জন কৃষক মারা গেল ঠান্ডাতে, কোথাও চাপা পড়ে এবং ওইখানে অসুস্থ অবস্থায় মারা গেছে। এই অধিকার নিয়ে চর্চা করবে না, শুধু আইনগুলোকে জোরের সাথে চাপিয়ে দেওয়ার জন্য। আমার যা অধিকার ছিল 1926-এর ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন অ্যাক্ট বলুন, ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টের নামে আমার বেঁচে থাকার অধিকার, আমার অস্থায়ী কর্মচারী, স্থায়ী কর্মচারী সমস্ত কিছু কমিয়ে দেওয়া, পার্লামেন্টে 2 ধরনের গায়ের জোরে করিয়ে নেওয়া হচ্ছে। এই শ্রমকোড বলুন, কৃষি বিল বলুন, সবটাই আমার অধিকারের সাথে যুক্ত। এই অধিকার হরণের বিরুদ্ধে আজকে আমরা 16 বাম দল দাঁড়িয়েছি। নিশ্চয়ই এই অধিকার যেভাবে খর্বিত হচ্ছে এবং এনআইএ সমস্ত সীমানা পেরিয়ে গিয়ে ইউএপিএ যেভাবে আজকে গৌতম নাবালকা থেকে শুরু করে ভারবারাও শুরু করে সবার উপর চড়ছে, এটা আজকে বিরোধী পার্লামেন্টের সদস্যের উপরে একটা মিথ্যে মামলা দিয়ে এগুলোকে করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। স্বাভাবিকভাবে আমার উপর আক্রমণ নেমেছে, এর বিরুদ্ধে প্রতিরোধ করা ন্যায়সঙ্গত এবং এর পাশে সমস্ত গণতন্ত্র প্রিয় মানুষ দাঁড়াবেন এই আশা রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আচ্ছা বন্ধুগণ, আমাদের এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে যে আলোচনা সভা, সেই আলোচনা সভার সম্পাদক আমাদের বিমান বসুর নির্দেশে, সভাপতি বিমান বসুর নির্দেশে আমি যে ঘোষণাটা করছি, একটা কর্মসূচির ঘোষণা। মৃত ও ভুয়ো ভোটারের নাম বাদ এবং সঠিক ভোটার তালিকার দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি আমাদের হবে। আগামীকাল 2টোর সময় মুখ্য নির্বাচনী আধিকারিকের যে অফিস ডালহৌসিতে আছে বিবাদীবাগে, তার বিপরীতে বেঙ্গল চেম্বার অফ কমার্সের সামনে ইন্ডিয়া এক্সচেঞ্জ প্লেস এবং নেতাজি সুভাষ রোডের যে সংযোগস্থল, ওই জায়গাটাতেই আমরা যে করব আগামীকাল শুক্রবার বেলা 2টোর সময়। এবং এই একই দাবিতে, যে দাবিটা উল্লেখ করা হলো, মৃত ভুয়ো ভোটারের নাম বাদ এবং সঠিক ভোটার তালিকা, এই দাবি নিয়েই আগামী 14ই ডিসেম্বরের মধ্যে প্রত্যেকটা জেলায় ডিও, ডিএম, ইআরও, এইআরও, বিডিও, এসডিও তাদের দপ্তরের সামনে একই রকমভাবে অবস্থান বিক্ষোভ এবং ডেপুটেশন হবে এবং এই কর্মসূচি হবে বামপন্থী এবং সহযোগী দলসমূহের উদ্যোগে।